শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি প্রথম পত্রের অষ্টম অধ্যায় সামগ্রিক আয় ব্যয় চ্যাপ্টারটা শুরু করেছিলাম। তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি আজকের ক্লাসটা নেব সামগ্রিক আয় ব্যয়ের চক্রাকার প্রবাহ নিয়ে। এই চক্রাকার প্রবাহটা মূলত তোমাদের শিক্ষণফলে নাই, কিন্তু এটা আমরা কেন পড়তে হয়? কারণ এই চক্রাকার প্রবাহটা যদি আমরা না পড়ি তাহলে বিনিয়োগ এবং সঞ্চয়টা কোত্থেকে আসে সেটা আমরা বুঝতে পারবো না। যার কারণে বিনিয়োগ এবং সঞ্চয়ের বিষয়বস্তুটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে? সামগ্রিক আয় ব্যয়ের চক্রাকার প্রবাহটা বুঝতে হবে। তাহলে আমরা সামগ্রিক আয়টা কি ছিল সেটা কি তোমাদের মনে আছে? সামগ্রিক আয় হচ্ছে কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্মিলিত আয়টাই হচ্ছে সামগ্রিক আয়। অর্থাৎ পুরো দেশের সকল দল, সেটা গোষ্ঠী, সেটা ব্যক্তি হতে পারে, সবার সম্মিলিত আয়টাই হচ্ছে সামগ্রিক আয়। আর এই সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহটা কিভাবে হয়? সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহটা দেখো, উৎপাদন বা ব্যবসায়িক ক্ষেত্রের সাথে ঠিক আছে, উৎপাদন বা ব্যবসায়িক ক্ষেত্রের সাথে নাগরিক ও পারিবারিক ক্ষেত্রের বিনিময়। কার সাথে বিনিময়? নাগরিক এবং পারিবারিক ক্ষেত্রে বিনিময় প্রবাহকে বলা হয় সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ। তাহলে কার সাথে কার? উৎপাদন ব্যবস্থা বা ব্যবসায়ের সাথে নাগরিক ক্ষেত্রে বা পরিবারের যে লেনদেনটা হয় সেটাকে বলা হয় সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ। সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ। সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ মডেল বিভিন্ন খাতে বা অর্থনীতি লক্ষ্য করা যায়। অর্থাৎ এটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দ্বিখাত বিশিষ্ট মডেল, একটা তিন খাত বিশিষ্ট মডেল, একটা চার খাত বিশিষ্ট মডেল। দ্বিখাত বিশিষ্ট মডেলে শুধুমাত্র উৎপাদন ব্যবস্থার সাথে নাগরিকের সাথে সম্পর্ক হবে, আর তিন খাত বিশিষ্ট অর্থ ব্যবস্থা যখন হবে তখন উৎপাদনকারীর সাথে নাগরিক, তার পাশাপাশি তার সাথে সংযুক্ত থাকবে সরকারি ব্যয়। আর যদি সেটা চার খাত বিশিষ্ট হয়, আমরা কিন্তু আগে আলোচনা করেছি, পরিবার থাকবে, এক্ষেত্রে কি থাকবে? নাগরিক বা যে উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে সেটি থাকবে, সরকারের ব্যয়টাও থাকবে, তার পাশাপাশি এক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যটাও কি হবে? এক্ষেত্রে সংযুক্ত হবে। তাহলে আমাদের দেখার বিষয়বস্তু হচ্ছে সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহটা আমরা দ্বিখাত বিশিষ্ট অর্থনীতির মাধ্যমে আজকে কি করব? এক্ষেত্রে ব্যাখ্যা করব। এর মধ্যে কি আছে, কি কি প্রবাহ? দ্বিমুখী প্রবাহ, এটাকে আমরা এই প্রবাহটাকে, বিনিময় প্রবাহটাকে আমরা দেখাচ্ছি দ্বিমুখী প্রবাহ হিসেবে। ঠিক আছে, এটাকে আমরা দেখাচ্ছি দ্বিমুখী প্রবাহ। অর্থাৎ নাগরিকের ব্যবসায়িক ক্ষেত্রের সাথে নাগরিকের সম্পর্ক, ব্যবসা ক্ষেত্রের সাথে নাগরিকের সম্পর্ক। দ্রব্য এবং সেবা প্রবাহ, আর্থিক আয় প্রবাহ। দ্বিমুখী প্রবাহের মধ্যে আছে দুই হচ্ছে আয় প্রবাহ। তাহলে এক্ষেত্রে দ্বিমুখী প্রবাহের মধ্যে কি আছে? দ্রব্য এবং সেবা প্রবাহ, আর এটা হচ্ছে আয় প্রবাহ। এর মধ্যে কিছু অনুমিত শর্তও আছে। কি আছে? কিছু অনুমিত শর্ত আছে। অর্থাৎ সামগ্রিক আয় ব্যয়ের চক্রাকার প্রবাহ ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে কিছু অনুমিত শর্ত নিতে হয়। এই অনুমিত শর্তগুলোর মধ্যে আমরা কি দেখছি? একটা হচ্ছে বদ্ধ অর্থনীতি। এক্ষেত্রে কি আমাদের বিষয়বস্তু হবে? বদ্ধ অর্থনীতি বিবেচ্য। অর্থাৎ এক্ষেত্রে কোনো ধরনের আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সংযুক্ত হবে না, অথবা এক্ষেত্রে সরকারেরও কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না। আর দুই নম্বরটা হচ্ছে জনগণ এবং ফার্ম। শুধুমাত্র কে থাকবে? জনগণ এবং ফার্ম, এই দুটি খাত বিবেচ্য। তাহলে এক্ষেত্রে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি হবে, বদ্ধ অর্থনীতি, এবং দুটা প্রবাহ থাকবে, একটা হচ্ছে জনগণ, একটা হচ্ছে কি? ফার্ম। একটা হচ্ছে জনগণ বলতে কেবলমাত্র ভোক্তা। জনগণ বলতে কারা? ভোক্তা, সকল জনগণ নয়, যারা শুধুমাত্র ভোগ করবে তারাই। আর হবে আয়ের সম্পূর্ণ অংশ ভোগের ক্ষেত্রে ব্যয় হবে। অর্থাৎ যে আয়টা করবে তার সম্পূর্ণটা কিসের জন্য ব্যয় করে ফেলবে? ভোগের জন্য ব্যয় করে ফেলবে। তাহলে এক্ষেত্রে আমরা চক্রাকার প্রবাহটা একটু দেখতে পারি। তাহলে আমরা সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহটা দেখতে পারি। এখানে আমরা কি বলেছিলাম? এখানে দুটো বিষয় অন্তর্ভুক্ত হবে, একটা হচ্ছে পরিবার, একটা হচ্ছে উৎপাদন প্রতিষ্ঠান। তাহলে পরিবার থেকে উপকরণ এবং সেবা যাবে কোথায়? উৎপাদন প্রতিষ্ঠান। উপকরণ এবং সেবা বলতে সেটা হতে পারে টাকা আমরা কি করছি? বিনিয়োগ করছি কোথায়?
উৎপাদন প্রতিষ্ঠানে। এবং উৎপাদন প্রতিষ্ঠান সেই উপকরণ থেকে, উপকরণ তো শুধুমাত্র যে কাঁচামাল হতে হবে এমন কোনো কথা নেই, সেটা নগদ অর্থ হতে পারে। ঠিক আছে, তাহলে নগদ অর্থ আর সেবা, যে কোনো শ্রমিক তার সেবা দিতে পারে, কাজ করতে পারে। উপকরণ এবং সেবা যাচ্ছে কোথায়? উৎপাদন প্রতিষ্ঠানে। এই উৎপাদন প্রতিষ্ঠান এই উপকরণ দিয়ে কি করছে? উৎপাদন করছে। উৎপাদন কি করছে? দ্রব্য এবং সেবা উৎপাদন করছে। এই দ্রব্য এবং সেবা কোথায় যাবে? ওই উৎপাদন প্রতিষ্ঠান থেকে। ওই উৎপাদন প্রতিষ্ঠান থেকে দ্রব্য এবং সেবা যাচ্ছে কার কাছে? পরিবারের কাছে। তাহলে তারা এই পরিবার দ্রব্য এবং সেবার জন্য কি করছে? দ্রব্য এবং সেবাকে সে এমনিতে পেয়ে যাবে? তাকে ভোগ করতে হবে। সে ভোগের জন্য কি করছে? ব্যয় করছে। এখন এই ব্যয় করার জন্য তাকে আয় করতে হবে। তার এই আয়টা কোত্থেকে আসবে? সেই যে উপকরণ এবং সেবা দিয়েছিল উৎপাদন প্রতিষ্ঠানকে, উৎপাদন প্রতিষ্ঠান দ্রব্য এবং সেবা উৎপাদন করে তার থেকে আয়টা কোথায় যাবে? পরিবারের কাছে। এবং পরিবার ওই আয়টাকেই কি করবে? আবার তার ভোগ ব্যয় হিসেবে ব্যয় করবে। ভোগের জন্য কি করছে? ব্যয় করছে। এবং এই ভোগের জন্য যে ব্যয়টা করছে সেটা কার আয় হিসেবে যাবে? সেটা উৎপাদন প্রতিষ্ঠানের জন্য আয় হিসেবে যাবে। আর উৎপাদন প্রতিষ্ঠানে এই আয়টা কোথায় যাচ্ছে? পরিবারের কাছে। তাহলে সেটা একটা চক্রের মধ্যে ঘুরছে, সেটা একটা চক্রের মধ্যে ঘুরছে। অর্থাৎ পরিবার থেকে উৎপাদন প্রতিষ্ঠানে উৎপাদিত হচ্ছে পণ্য সেবা, সে পণ্য সেবা যাচ্ছে কার কাছে? পরিবারের কাছে। পরিবার পণ্য সেবা পাওয়ার জন্য কি করছে? ব্যয় করছে। সেই ব্যয়টা সে টাকা খরচ করছে, অর্থাৎ ওই উৎপাদিত পণ্য সেবা পাওয়ার জন্য সে টাকা খরচ করছে। সেই টাকাটা কার জন্য আবার আয় হচ্ছে? উৎপাদন প্রতিষ্ঠানের জন্য। সে আয়টা কার কাছে যাবে? পরিবারের কাছে। কেন যাবে? কারণ পরিবার শুরুতে কি করেছিল? বিনিয়োগ করেছিল। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি? পরিবারের কাছে কি ছিল? সঞ্চয় ছিল। এই চক্রাকার প্রবাহটা পড়ার মূল কারণ হচ্ছে যে এক্ষেত্রে সঞ্চয় এবং বিনিয়োগটা কোত্থেকে আসে সেটা আমরা দেখব। তাহলে পরিবারের কাছে যদি সঞ্চয়টা না থাকতো, সে কি উপকরণ হিসেবে সেটা উৎপাদন প্রতিষ্ঠানে দিতে পারতো? পারতো না। তাহলে পরিবারের কাছে সঞ্চয় ছিল, সেই সঞ্চয়টা কোথায় জমা করে রেখেছিল? ব্যাংকে, অর্থাৎ মূলধন বাজারে। এই ব্যাংক থেকে সেটা কোথায় যাচ্ছে? বিনিয়োগের মাধ্যমে উৎপাদন প্রতিষ্ঠানে যাচ্ছে। বিনিয়োগের মাধ্যমে কোথায় যায়? উৎপাদন প্রতিষ্ঠানে। এবং বিনিয়োগটা হয় কিভাবে? সেটা উপকরণ এবং সেবার মাধ্যমে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ একটার সাথে একটা ঘুরে ফিরে একই জায়গায় চলে আসে, অর্থাৎ সেটা চক্রাকারে ঘুরছে। আমার আয় হচ্ছে, সেটা আমি ভোগের জন্য ব্যয় করছি। ঠিক আছে, তাহলে আমার যেটা ব্যয় সেটা আরেকজনের জন্য আয় হচ্ছে। এখন আমি উপকরণের জন্য বিনিয়োগ করেছি, বিনিয়োগের বিনিময়ে আমি কি পাবো? আমি একটা আয় পাবো। তাহলে ওই আয়টা আমার জন্য কি হবে? সঞ্চয় হবে। ওই সঞ্চয়টা আমি আবার কি করছি? উৎপাদন প্রতিষ্ঠানে বিনিয়োগ করছি। উৎপাদন প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যগুলো আবার আমার কাছে আসছে। ওই উৎপাদিত পণ্যগুলো পাওয়ার জন্য আমাকে কি করতে হয়? খরচ করতে হয়, ভোগের জন্য ব্যয় করতে হয়। তাহলে আমি একটা ভোগ ব্যয় করছি। ওই ব্যয়টা সেটা উৎপাদন প্রতিষ্ঠানের জন্য আয়, সেটা আমার কাছ থেকে সে আয় হিসেবে পায়। আবার আয় হিসেবে পেয়ে সেটা আবার আমার কাছে সে ফেরত দিচ্ছে কিসের জন্য? যে আমি উপকরণটা দিয়েছি, তার বিনিময়ে আমি একটা মুনাফা পাচ্ছি, উপকরণের জন্য একটা মুনাফা পাচ্ছি, সেটা আমার জন্য আয়। ওই আয়টাকে আমি আবার কি করছি? বিনিয়োগ করছি। তো সেটা একটা চক্রাকারের মাধ্যমে, একটা চক্রের মাধ্যমে কি করছে? বারবার প্রবাহিত হচ্ছে, যার কারণে এটাকে বলা হচ্ছে সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ। সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ। তাহলে এখান থেকে আমরা সঞ্চয় এবং বিনিয়োগের ধারণাটা পাই, কিভাবে সঞ্চয় হচ্ছে, কিভাবে ভোগ ব্যয় হচ্ছে, কিভাবে বিনিয়োগ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি? অপরের আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারি যে একটি বদ্ধ অর্থনীতি শিল্পখাত থেকে জনগণের নিকট আয়ের প্রবাহ, জনগণের কাছ থেকে শিল্পের কাছে ব্যয়ের প্রবাহ পরিবর্তিত হয়। আয়ের প্রবাহ থেকে কিসে পরিবর্তিত হয়? ব্যয়ের প্রবাহ। অর্থাৎ আয় হচ্ছে, সেটা আবার কিসের মাধ্যমে যাচ্ছে? ব্যয়ের মাধ্যমে যাচ্ছে। আবার জনগণের কাছে শিল্পখাত থেকে দ্রব্য এবং সেবা আসে। জনগণের কাছে শিল্পখাত থেকে কি আসবে? দ্রব্য এবং সেবা আসবে। অনুরূপভাবে শিল্পখাত জনগণ থেকে উৎপাদনের বিভিন্ন উপকরণ পেয়ে থাকে। এইভাবে সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ আবর্তিত হয়ে থাকে। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে, দেখবে চিত্রটাকে একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে।